শুরুতেই একটা মজার তথ্য দিয়ে ফাইনালের বিশ্লেষণটা শুরু করব। মজার তথ্যটা হচ্ছে এই যে স্পেন এবং আর্জেন্টিনা কখনোই কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দেখা হয় নাই, শুধুমাত্র বিশ্বকাপ ছাড়া। 1966 সালে আর্জেন্টিনার সাথে স্পেনের একবার দেখা হয়েছিল, এবার আর্জেন্টিনা জিতেছিল। কিন্তু এই 2026-এ এসে, মানে 60 বছর পরে এসে আবার কোন প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে দেখা হচ্ছে। যদি এর মাঝখানে ফাইনালে সিনেমাটা হয়ে যেত তাহলে হয়তো আরেকবার দেখা হওয়ার সুযোগ ছিল, কিন্তু সেটা তো হয় নাই। একবারই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা এবং স্পেন। অনেকেই হয়তো এই ধারণাটা করতে পারেননি, কারণ অনেকে মনে করছিলেন ফ্রান্স যাবে। কিন্তু ওই যে বললাম, ম্যান পোজেস গড ডিসপোজেস। এখন বিষয়টা হচ্ছে যে স্পেনে খেলা দেখলাম, আর্জেন্টিনা খেলা দেখলাম, কোন দল বিশ্বকাপ জিতবে এটা এখন লাখ টাকার প্রশ্ন। আর্জেন্টিনা যারা ফ্যানরা আছে তারা বিশ্বাস করতেছে যে তার দল জিতবে, আর বাকি যারা ব্রাজিলিয়ানা, পর্তুজিল যারা তারা আছে সবাই চিন্তা করতেছে যে স্পেন জিতবে। আসেন আমরা আসলে একটু পরিসংখ্যান এবং সবকিছু নিয়ে একটু ঘাটাঘাটি করি। প্রথমে একটু পরিসংখ্যানটা দিয়ে এরকম যে পর্যন্ত যাদের যে মুখোমুখি দেখা হয়েছে এমনি ফ্রেন্ডলি ম্যাচগুলোতে, সেখানে তারা 6 বার আর্জেন্টিনা জিতেছে এবং 6 বার স্পেন। এবং লাস্ট যে ম্যাচটার কথা সবাই বলেন 6-1 বিধ্বস্ত করছিল স্পেন আর্জেন্টিনাকে, সেটা নিয়ে অনেকে কথা বলেন। ভাই ওইটা আলাদার ইস্যু, ওই ম্যাচের কথা তুলে অন্য কথার আলাপ করা যাবে না। ওয়েল, এখন যদি আমাকে বলা হয় যে দুই দলের শক্তিমত্তা, আসেন আমরা শক্তিমত্তাটা দেখে নিই যে দুই দলের শক্তিমত্তার জায়গাটা কোথায়। দুই দলের শক্তিমত্তা যদি বলি তাহলে আমি প্রথমে স্পেনের কথা বলি। স্পেনের শক্তিমত্তা হচ্ছে তাদের মিডফিল্ড। আমি বিশ্বকাপের শুরুতে মানে আমার চ্যানেলে প্রথম ভিডিও করছিলাম স্পেনের মিডফিল্ড নিয়ে, যে মিডফিল্ড অত্যন্ত ভয়ঙ্কর এবং এই মিডফিল্ড অনেক দূর যাবে এবং অনেক কিছু করবে, এবং সেটাই হয়েছে। এবং আমার কাছে মনে হয় বিশ্বকাপের সবচেয়ে ডেঞ্জারাস মিডফিল্ডটাই তাদের। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে আর্জেন্টিনার মিডফিল্ডকে যদি তাদের সাথে আপনি কম্পারেটিভলি তুলনা করেন, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, হ্যাঁ, তারপরে হচ্ছে সিমিওনে, এদের সাথে যদি তুলনা করেন তাহলে আপনার নামগুলো স্পেনের ভারী হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে লাস্ট ম্যাচ ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনার মিডফিল্ড যে পরিমাণ কাভারেজ দিছে, তাতে আপনাকে এই আশাবাদী হতেই পারেন যে স্পেনের সাথে আর্জেন্টিনার মিডফিল্ডের তুলনাগত আর কোনো তফাৎ নাই। সো এখন স্পেন তো মিডফিল্ড কন্ট্রোল করতে পছন্দ করে, ছোট ছোট পাসে বিল্ড আপ করবে এবং সুযোগ বুঝে হাই প্রেস করবে, এবং তারা সবসময় হাই প্রেসিংই থাকে। এবং তারা সবসময় হচ্ছে যে মানে উইং অ্যাটাকটা ভালো করবে এবং হাফ কাভারেজের মধ্যে বল নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এবং ছোট ছোট পাসে বল বিল্ড আপ করে ঢুকায় পড়বে। এটা হলো তাদের খেলার স্টাইল। কিন্তু স্ক্যালোনি ইংল্যান্ডের সাথে যে স্টাইলটা ফলো করছেন সেটা হচ্ছে যে অনেকটা ল্যাটিন স্টাইল, যাকে বললে ফিজিক্যাল অ্যাট্রিবিউটস দিয়ে খেলাটা। দেখেন আর্জেন্টিনা কখনোই এতটা অ্যাগ্রেসিভ খেলে না, কিন্তু কালকে ইংল্যান্ডের সাথে যেভাবে অ্যাগ্রেসিভ খেলছে, লাইক হচ্ছে যে বেলিংহামকে যেভাবে তারা অ্যাগ্রেসিভলি হ্যান্ডেল করছে, অন্যান্য খেলোয়াড়কে যেভাবে হ্যান্ডেল করছে। এখন আর্জেন্টিনা ফ্যানরা বলতে পারেন যে ইংল্যান্ডের দোষ, বাট ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে এটা আর্জেন্টিনার একটা কৌশলগত ব্যাপার, যে তাদেরকে মনোসংযোগে ব্যাঘাত ঘটানো এবং তাদের মানসিকভাবে ভেঙে দেয়া, এবং তারা সেটাতে সফল। সো এই জন্য বলতেছি আর্জেন্টিনার এই ট্যাকটিক্সটা সফল হয়েছে। কিন্তু এই ট্যাকটিক্সটা যে আবার স্পেনের সাথে সফল হবে ব্যাপারটা এরকম না, কারণ এই ম্যাচটা তো স্পেনের কাছে রেকর্ডেড। স্পেন তো খুব ভালো করে জানে যে আমাকে যখন হাইলি তারা অ্যাগ্রেসিভলি আমার সাথে ফিজিক্যাল খেলবে, তখন আমাকে কি করতে হবে, তখন তারা কোন ওয়েতে যাবে। শোনেন, স্পেনকে আপনি ফিজিক্যালি আটকাইতে পারবেন না, কারণ তারা খুব ছোট পাসে খেলে, খুব ছোট, খুবই ন্যারো, মানে এত ছোট পাসে খেলে যে আপনি ফিজিক্যাল করতে করতে তারা বল ছেড়ে দেবে, ফিজিক্যাল করতে করতে তারা বল পাস করে দিবে। এবং যখনই আপনাকে বল পাস করে দিবে, যখনই তাদের মধ্যে নিয়ন্ত্রণটা ভালো হয়ে যাবে, তখন আপনি ফিজিক্যাল করেও আর পারবেন না। ওয়েল, এবার আপনি যদি ফিজিক্যালও করেন তাহলে কিন্তু আপনার রেকর্ডের খাতায় কিন্তু ওই যে কার্ডের মজাটা জমা হবে, কার্ড পাবো এরকমটা জমা হবে। আর এরকম যদি কার্ড পাওয়ার সুযোগটা মানে হয়ে যায়, তাহলে আপনি শুরুর দিকে একটা কার্ড খেয়ে ফেলে আর্জেন্টিনার কোনো খেলার, তাহলে কিন্তু পুরো ফিজিক্যাল কিন্তু বন্ধ হয়ে যাবে। ইংল্যান্ডের ক্ষেত্রেও তাই হয়েছে, ফিজিক্যাল বন্ধ হয়ে যাবে। কেন বন্ধ হয়ে যাবে? কারণ আরেকটা কার্ড খেলে কিন্তু তাকে মাঠ থেকে বের হয়ে যেতে হবে। তো ফাইনালের মতো জায়গায় এই খেলা তো আর খেলবে না কেউ, এই রিস্ক তো কেউ নেবে না। স্কালোনি নিশ্চয়ই বোকামিটা করবেন না। সো এই জায়গাটায় বলতেছি ফিজিক্যাল খেলা ওখানে মানে স্পেনের সাথে তারা খেলবে না। তবে হ্যাঁ, তারা টিজ করতে পারে। কিন্তু স্পেনের যে ব্যাপারটা, স্পেন মিডফিল্ডকে যেভাবে নিয়ন্ত্রণ করে, আর্জেন্টিনা ওইভাবে মিডফিল্ডকে নিয়ন্ত্রণ করে না। আর্জেন্টিনা ট্রানজিশনটা ভালো করে, কাউন্টার অ্যাটাকটা মাঝে মাঝে ভালো করে, এবং হচ্ছে যে দুই উইংয়ে তারা খুব ভালো ক্রস তুলতে পারে। এখন উইং থেকেও তো ক্রস গুলো কালকে খুব বেশি আসে নাই, যখন গঞ্জালেস নামছে আর সিমিওনি কিছু কিছু ক্রস করছে, কিন্তু ক্রস গুলো বেশি বেসিক্যালি মেসি যখন রাইট উইং অপারেট করছে এবং রদ্রিগো ডি পল যখন মিড অপারেট করছে।
তখন ভালো ভালো ক্রস আসছে এবং ক্রসগুলো বেশ দুর্দান্ত হেডারে ভালো ভালো মানে সুযোগ তৈরি হয়েছে। সো এখন মজার ব্যাপারটা হচ্ছে যে স্পেন এবং আর্জেন্টিনার খেলার ধরন আমার কাছে মনে হচ্ছে অনেকটা একই, ধরনটা অনেকটা একই, কিন্তু আর্জেন্টিনার সাথে একটু ল্যাটিনের ছোঁয়া পাবেন আপনি, আর স্পেন খেলবে একেবারেই সেই ইউরোপ ঘরানার ফুটবল, যাকে বলে সেই সেই যে 2010 সালে তারা টিকি টাকাতে যে চ্যাম্পিয়ন হয়েছিল ওইটাই, ওই যে সিস্টেমটাই তারা ফলো করবে। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে আর্জেন্টিনা 6বার ফাইনাল খেলছে, 3বার বিশ্বকাপ জিতেছে, 3বার রানার্স আপ হয়েছে। আর স্পেন একবারই বিশ্বকাপ ফাইনাল উঠছিল, একবারই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। এখন দ্বিতীয় স্টার তারা লাগাইতে পারবে কিনা, নাকি আর্জেন্টিনার এখানে আবার আরেকটা স্টার হয়ে জার্মান এবং ইটালির সমান হয়ে যাবে, সেটা কিন্তু এখন অনেক মানে আলোচনার বিষয়। এখন অ্যাজ এ জার্মান ফ্যান আমি নিশ্চয়ই চাইবো না এখানে আরেকটা স্টার লাগুক, কিন্তু বাস্তবতা সত্য কথা তোমাকে স্বীকার করতে হয়, এই চ্যানেলে কখনো অবাস্তব কথা বলা হয় না, এই চ্যানেলে কখনো কারোর গুণগান গাওয়া হয় না, এই চ্যানেলে সত্যকে সত্যই বলা হয়। আমি এখন আপনাকে নির্দ্বিধায় বলতে পারি